আমাদের পার্টি নেতা, পার্টি কার্যকরী সদস্য সৈয়দ আহমদ খান, উপস্থিত আছেন আমাদের অভিভাবক সহ পার্টি নেতা বলুন এখানে এই পাড়ার অঞ্চলের নেতা, পশ্চিমের নেতা রতন ভাদুরী, উপস্থিত আছেন আমিনুদ্দার পরিবারের সদস্যরা, দূর থেকে অনেকে আমাদের এই সভা হচ্ছে শুনছে। আপনারা জানেন 6 তারিখে ঘটনা ইতিমধ্যে সভাপতি বলেছে আমাদের কংগ্রেসের 6 তারিখ প্রতি রবিবারের মতো গণশক্তি হক করার কাজ, সেই গণশক্তি হক করার কাজ করছিলেন। আমিনুদ্দার ছিলেন সেখানে, ওনার ছেলের বিয়ে, সেই কারণে মিষ্টির দোকানে গণশক্তিটা অন্য কংগ্রেসদের হাতে দিয়ে মিষ্টির দোকানে একটু মিষ্টির অর্ডার দিতে যাবে। সেই সময় উচ্ছৃঙ্খল মদ্যপ অবস্থায় 5 বার ধাক্কা মারা একটা গাড়ি আমিনুদ্দাকে পথে পিষে দেয়। কংগ্রেস সহ সাধারণ মানুষ যখন তাদের বলছে যে আপনারা গাড়িটা থামান, সেই অবস্থায় গাড়িটা ছেঁচড়াতে আমাদের কংগ্রেসকে নিয়ে যান, আরো অনেকে আহত হন। আমিনুদ্দাকে আমরা বাঁচাতে পারিনি। তার থেকেও দুর্ভাগ্যজনক, এই ঘটনার পর সাধারণ মানুষ যদি প্রতিবাদ না করতো, পাড়ার লোকজন যদি প্রতিবাদ না করতো, এটা আনফরচুনেট, এটা দুঃখজনক। এই অঞ্চলের থানার থেকে টাকা নিয়ে পরিবারকে কিছু টাকা পাইয়ে দেওয়া হবে, কাটমানি পাইয়ে দেওয়া হবে, নিজেরা কিছু টাকা মারবেন, আর বড় লোক উচ্ছৃঙ্খল যারা ঘটনা ঘটালো তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হবে, টাকা নিয়ে মিটিয়ে নাও। এ ধরনের লজ্জাজনক কথা পরিবারকে বলেছিল। আমি তো ছেলে যখন কথা মিডিয়ায় বলে, আমরা প্রত্যেকেই দেখেছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছি যে আমাদের টাকা দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমরা দেখেছি দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের রাজ্যে এরকম ধরনের ঘটনায় বেহালার বিভিন্ন থানাগুলোতে পুলিশ এফআইআর নেয় না, পুলিশ টাকা নিয়ে কেস সেটেল করার চেষ্টা করে। এটাই পশ্চিমবাংলার 2025 সালের চেহারা। আজ থেকে 2 বছর আগে হরিদেবপুরে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। বাচ্চা মেয়েটার মা ডাব বিক্রি করে, হরিদেবপুরে ডাব বিক্রি করে, বাবা ভ্যান চালায়, সেই ভ্যানে করে মা ডাব বিক্রি করে। হরিদেবপুর থানায় এসে ওসির পায়ে পড়েছেন মা, ওসি চলে গেছেন, ফার্স্ট অফিসার তার পায়ে পড়েছেন, বলছে আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসুন, দেখুন আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে। পুলিশ অফিসার বলছে যে চিন্তা করবেন না, কালকে আপনার মেয়ে জামাই নিয়ে ফেরত চলে আসবে। এই হচ্ছে পুলিশের অবস্থা। আর তার 1.5 দিনের মাথায় ওই মেয়েটির দেহ পাওয়া যায় হরিদেবপুর থেকে 2 কিলোমিটার দূরে জোকার কবর দেওয়ার কাছাকাছি। পুলিশ এফআইআর নেয়, পুলিশ কাটমানি নেয়। আমরা দেখলাম কতটা নির্লজ্জ হবে পুলিশ। শুধু পুলিশ নয়, আমাদের রাজ্যের শাসক দলের বড় নেতারা, তারা উকিল হয়ে, আমি তাদের নাম বলতে চাইছি না, যারা ন্যায্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি না পায়, অযোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি পায়, তার জন্য যারা সওয়াল করছিলেন, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘনিষ্ঠ সেই সমস্ত আইনজীবীরা যাতে এই মধ্য উচ্ছৃঙ্খল ফিল্মের প্রডিউসার যাতে ছাড়া পেয়ে যায়, তার জন্য সওয়াল করতে থাকেন আলিপুর কোর্টে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। একদিকে পরিবারের কাছে এসে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা নাটক করেন, আরেকদিকে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ আইনজীবী, তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা আইনজীবী, তারা দাঁড়াবেন প্রডিউসারের পক্ষে, কারণ টাকা আছে, প্রডিউসারের টাকা আছে। গরিব মানুষ বিচার পায় না। আমিনুদ্দার স্মরণ সভা আমরা খানিকটা কিছুদিন বাদে আমাদের করতে হলো, তার কারণ গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি। এই আমিনুদ্দারা রহমান পরিবার, কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থক, গোটা পরিবার। অনুপমদা বলেছেন, রতনদা নিশ্চিতভাবেই বলবেন, কিন্তু আসলে আমরা কি দেখছি এখন? আসলে বলে দেওয়া হচ্ছে, রটিয়ে দেওয়া হচ্ছে
বামপন্থীরা কমিউনিস্টরা মানে নাকি দেশদ্রোহী। বামপন্থীরা দেশদ্রোহী? কোন বামপন্থীরা? কোন কমিউনিস্ট পার্টি? যে কমিউনিস্ট পার্টি চিরকাল থেকেছে বহুত্ববাদের পক্ষে, প্লুরালিটির পক্ষে, যে কমিউনিস্ট পার্টি চিরকাল থেকেছে দেশের সব ধরনের মানুষ যাতে একসাথে থাকতে পারে। লড়াইটা আসলে জাতের না, লড়াইটা ভাতের, লড়াইটা আসলে হিন্দু মুসলমানের নয়, লড়াইটা হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের। 2014 সালে নির্বাচন, গোটা দেশের নির্বাচন। 2014 সালের নির্বাচনের আগের দিন ভারতবর্ষের একটা বড় পত্রিকা, সেই পত্রিকার নাম হিন্দুস্তান টাইমস। সেই পত্রিকা হিন্দুস্তান টাইমস সে ইন্টারভিউ করছে, কাকে ইন্টারভিউ করছে? পাকিস্তানের লস্করি তৈবার কমান্ডারকে ইন্টারভিউ করছে। লস্করি তৈবার কমান্ডারকে হিন্দুস্তান টাইমস জিজ্ঞেস করছে, কালকে কে ক্ষমতায় এলে আপনি চান, কে ক্ষমতায় আসে গোটা ভারতবর্ষ? লস্করি তৈবার কমান্ডার বলছে যে আমি চাই নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতায় আছে। এই সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি জিহাদের কথা বলেন, আপনি মুসলিম মৌলবাদকে সামনের দিকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন, আপনি বলছেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসুন। তখন উনি উত্তর দিচ্ছেন, লস্করি তৈবার সেই কমান্ডার পাকিস্তানে বসে, যাকে পাকিস্তান মদত করছে জঙ্গিদের, সেই লস্করি তৈবার কমান্ডার বলছে ভারতবর্ষে যদি নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসে তাহলে বহুত্ববাদ ধ্বংস হবে, সংখ্যালঘুরা আক্রান্ত হবে, তাহলে ভারতবর্ষের মাটি থেকে জেহাদি তৈরি করতে আমাদের সুবিধা হবে। আমরা জানি কেন পেহেলগাঁওয়ের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। লস্করি তৈবা তো এটাই চায় যাতে কাশ্মীরের ট্যুরিজম ধ্বংস হয়ে যায়, যাতে কাশ্মীরের অল্প বয়সী ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য থেকে অন্ধকারের দিকে নিমজ্জিত হয়, যাতে এদের জিহাদের আহ্বানে যুক্ত হয়। এটাই লস্করি তৈবা চায়। আর যেদিন ঘটনা ঘটলো পেহেলগাঁওয়ের ঘটনা, ঠিকই তো ধর্ম পেছে পেছে মানুষকে মারলো সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, আমরা কমিউনিস্টরা না। যখন ধর্ম বেছে বেছে সন্ত্রাসবাদীরা মানুষকে মারলো, গোটা পশ্চিম বাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে মূলত বিজেপি আরএসএস তারা বলার চেষ্টা করলো সন্ত্রাসবাদের নাকি একটাই ধর্ম। আমরা সেদিন বলেছিলাম সন্ত্রাসবাদের কোনোদিন ধর্ম হয় না, দেশপ্রেমিকের যেমন কোনোদিন ধর্ম হয় না, সন্ত্রাসবাদের কোনোদিন ধর্ম হয় না। জন্টু মারার পর তখনও দেখেছি একই প্রচেষ্টা। আগামীকাল মিছিল হবে, শান্তি সম্প্রীতির দাবিতে মিছিল। টেররিস্টরা কোথায়? যারা মারল তারা কোথায়? তাদেরকে পাকিস্তানকে ব্যবস্থা করে ভারত সরকারের কাছে তাদের পাঠাতে হবে। তারা বলতে আরম্ভ করলেন, আর তার সাথে একটা অংশের বড় অংশের চ্যানেল তারা বলা শুরু করলো কিসের সাম্প্রদায়িক সম্প্রীতি। একটা বড় অংশের চ্যানেল তারা প্রচার করা শুরু করলো যে সমস্ত সংখ্যালঘু মানুষ নাকি তারা নাকি পাকিস্তানের সমর্থক, তারা নাকি দেশের দ্রোহী। আমরা বলছি বরং আমরা দেখলাম ইন্ডিয়ান আর্মির যে ভূমিকা আমরা দেখলাম, ভারতীয় সেনাদের ভূমিকা আমরা দেখলাম। একজন কাশ্মীরি পণ্ডিত বসে আছেন বিদেশ সচিব, তার বাড়িতে একজন সংখ্যালঘু হিন্দু কমান্ডার বসে আছেন, একজন সংখ্যালঘু মানুষ বসে আছেন, দুজন মহিলা। তারা বললেন যে এটাই ভারতবর্ষ। কাশ্মীরি পণ্ডিত তিনি বললেন, মিস্ত্রি তিনি বললেন যেটাই ভারতবর্ষ। পাকিস্তান বলার চেষ্টা করছে যে ভারতের কথা হচ্ছে, কেন ইন্টেলিজেন্স করলো, কেন এতগুলো মানুষ খুন হলো, কেন মিলিটারি তখন টিকে ছিল, ইন্টেলিজেন্স তখন টিকে ছিল। এই প্রশ্ন পাকিস্তান থেকে তখন অন্যভাবে করা হচ্ছে যে ভারতের দুটো প্রশ্ন হচ্ছে। তখন এই কাশ্মীরি পণ্ডিত মিস্ত্রি বিদেশ সচিব তিনি বলছেন যে এটাই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষে প্রশ্ন করা যায়, ভারতবর্ষে গণতন্ত্র আছে। আমরা দেখলাম নির্লজ্জ ভাবে মিডিয়া টিআরপির লোভে, টিআরপির লোভ মিডিয়া তারা প্রায় যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। ভারতীয় সেনা তারা 9টা জঙ্গি ঘাঁটি আক্রমণ করেছে। পাকিস্তান এই জঙ্গিদের মদত দিচ্ছে ঠিক, কিন্তু আমরা দেখলাম জঙ্গিদের খুন হওয়ার আগেই উত্তরপ্রদেশে একজন সংখ্যালঘু বিরিয়ানি বিক্রেতা তিনি খুন হয়ে গেলেন। আজকে সকালে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে 20 কিলোমিটার দূরে আর হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে 13 কিলোমিটার দূরে করাচি বেকারি নামে খুবই প্রসিদ্ধ বিস্কুটের দোকান, সেই দোকানে আরএসএস চলে গেছে, গিয়ে সেই দোকান ভাঙচুর করে নিয়েছে। ভাঙচুর করার পর
করাচি বেকারির মালিক, সে বলছে আমি হিন্দু, আমি বিজেপির সমর্থক, আর তোমরা আমার দোকান ভেঙো না। তাহলে কি এবার বিজেপি আমেরিকান টুরিস্টারের সুটকেসের দোকান ভাঙতে আরম্ভ করবে? তাহলে কি এবার লাহোর সুইটস কালকে ভাঙা শুরু হবে? সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা জঙ্গিরা এসে মারল ভারতবর্ষে, পাকিস্তানের মদতে জঙ্গিরা এসে মারল ভারতবর্ষের মানুষকে, আর তৎক্ষণাৎ বিজেপি আরএসএস তারা মেনে গেল যে সন্ত্রাসবাদের নাকি একটাই ধর্ম। আমরা সেদিন বলেছিলাম যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না, আর যারা লিখলো সন্ত্রাসবাদের একটাই ধর্ম, তার 3 দিনের মধ্যে যখন ঝন্টু শেখ যখন খুন হয়ে গেল উদয়পুরে, তখন সেই আরএসএস বিজেপি বলছে দেশপ্রেমিকের ধর্ম হয় না। আমরা বলছি ভারতবর্ষের সংখ্যালঘুদের আর কতবার প্রমাণ করতে হবে, কতভাবে প্রমাণ করতে হবে ভারতবর্ষের সংখ্যালঘুদের যে তারা পাকিস্তানের সমর্থক নয়? কিভাবে প্রমাণ করতে হবে ভারতবর্ষের সংখ্যালঘুদের? কি অবস্থা আসলে পাকিস্তানের? পাকিস্তানের সাথে আমাদের তুলনা হয়? ধর্মের নামে, জাতের নামে ভারতবর্ষের মানুষকে যারা ভাগ করার চেষ্টা করছে, ভারতবর্ষের মানুষকে যারা যুদ্ধের নামে ভাগ করার চেষ্টা করছে, আমরা জানি যুদ্ধ হলে কাদের প্রাণ যায়, কাদের প্রাণ হারান যুদ্ধ হলে। আমরা বলছি যে নিশ্চিতভাবে ইন্ডিয়ান আর্মির যে ভূমিকা, স্যালুট করার মতো ভূমিকা, কিন্তু আমরা দেখলাম ফৈয়াদা বলল বলার সময় আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমাদের জানতে হলো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে সিজ ফায়ার হবে। ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সিজ ফায়ারের কথা, তিনি নাকি সারা রাত পাকিস্তানের সাথে কথা বলেছেন, ভারতের সাথে কথা বলেছেন। আমাদের পার্টির পলিট পুরো স্টেটমেন্ট করেছে, স্টেটমেন্ট করে জিজ্ঞাসা করেছে আজকে এনে দেরি আমাদের পার্টি সর্বভারতীয় সাধারণ সম্পাদক নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে, চিঠি দিয়ে বলেছে সবই তো বুঝলাম, যারা আক্রমণ করলো পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ রাখতে হবে, সেই জঙ্গিদেরকে ধরার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়ে যাবে। বেশি দূরে না, 123 নম্বর ওয়ার্ডে ফুলপাড়ায় এভাবে পশ্চিমে সার বিক্রি করেন বিগত 40 বছর ধরে নাসির ভাই, তার উপর আক্রমণ করা হয়েছে। সে চলে গেছে জম্মুতে। আমরা বলেছি কমিউনিস্ট পার্টি আমরা পাশে থাকবো, তুমি 30 বছর ধরে বেহালায় সার বিক্রি করছো, তুমি দেশদ্রোহী নও, তাদের উপর বিজেপি আক্রমণ করছে। যখন সেই সার বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম তোমার উপর আক্রমণ করছে কেন, সে বলছে যে আক্রমণ করছে, যে গালিগালাজ করছে, সে আসলে তার কাছ থেকে আমি 12,000 টাকা সালের বাকি পাই, তাই সে আক্রমণ করছে। 12,000 টাকা তাহলে আর দিতে হবে না। এই হচ্ছে বিজেপির চরিত্র, আরএসএস এর চরিত্র। দেশপ্রেমিক কেন? আমরা দেশপ্রেমিক নই? ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ তারা দেশপ্রেমিক নয়? নিশ্চিতভাবে তারা দেশপ্রেমিক। বাংলাদেশের গোটা বাংলাদেশের মৌলবাদী শক্তি পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কি অবস্থা, পাকিস্তানের নিজের দেশে কি অবস্থা। কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়ে গোটা ইন্ডিয়ান আর্মি যে ভূমিকা দেখাতে পারলো, সেকুলার ইন্ডিয়ার যে চরিত্র সামনের দিকে তুলে আনতে পারলো, বিজেপির নেতারা পশ্চিমবাংলায় বিশেষ করে উত্তরপ্রদেশে বিশেষ করে বিজেপির নেতারা যেভাবে সংখ্যালঘুদের উপর এই ঘটনার পর আক্রমণ মানিয়ে আনার চেষ্টা করলেন, তা অত্যন্ত লজ্জাজনক। আসলে কেন? আসলে প্রতিদিন রুটি রুজি সংগ্রাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, আটার দাম, ময়দার দাম আকাশ ছোঁয়া। মানুষের নিয়ন্ত্রণে পাল্টা পড়াচ্ছে। একটা যুদ্ধ হলে তারপর কি অবস্থা হয় ভারতবর্ষে, ইকোনমিক কি অবস্থা হয় আমরা জানি তো। আমরা বলছি নিশ্চিতভাবে এই কথা আমরা জোরের সাথে বলছি যে আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যুদ্ধ কোনো সমাধান না, যুদ্ধ কোনো সমাধান না। যুদ্ধ আসলে সাধারণ মানুষের প্রাণ যায়। আমরা বলছি যে সন্ত্রাসবাদীরা, আমরা তো জানি যে পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের মদত করে, নিশ্চিতভাবে কূটনৈতিক আলোচনা করে রাষ্ট্রসংঘের কাছে দাবি করে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কাছে দাঁড়াচ্ছে না, আমাদের কাছে দাঁড়ানোর চেষ্টা করছে। এই নরেন্দ্র মোদী কি বলেছিল? এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন বলেছিল যে ভারতের প্রাইম মিনিস্টার ঘটনা করছে, আক্রমণ করছে জঙ্গিরা, ভারতের প্রাইম মিনিস্টার কেন ওবামা করছে। আর দেখলাম সেই প্রাইম মিনিস্টারই নরেন্দ্র মোদী আবার ডোনাল্ড ট্রাম্পের কথায় সিজ ফায়ারে সমর্থন জানালেন।
ভালো হয়েছে যে যুদ্ধ বন্ধ হয়েছে। আমরা কেউ চাই না ভারতবর্ষের সাধারণ নাগরিক, সাধারণ শিশু, সাধারণ হসপিটাল, সাধারণ মানুষ তারা যুদ্ধে আক্রান্ত হোক। দুটো বাচ্চার ছেলে মেয়ে পুঞ্চ সেক্টরে, একটার বয়স 10, একটার বয়স 12, একটা স্কুলে পড়ছিল, পড়ার ফাঁকে টিফিন খাচ্ছিল, পাকিস্তানের সেল এসে দুটো ছেলেকে মেরে দিয়েছে। আমরা জানি যে যুদ্ধ হলে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর কি অবস্থা হয় আমরা জানি, সাধারণ মানুষের প্রাণ চলে যায়। আমাদের কথা, ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদের কথা হচ্ছে সন্ত্রাসবাদকে কড়াভাবে মোকাবিলা করতে হবে। যুদ্ধ উন্মাদনা নয়, সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারে ভারতীয় আর্মি, ভারতীয় সেনারা সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারে। যেভাবে জঙ্গিরা বেছে বেছে হিন্দু ধর্মের মানুষদের মারল, তারপর ভারতবর্ষ দেখালো, ভারতীয় সেনারা দেখালো, গোটা ভারতবর্ষ দেখালো ধর্ম বর্ণ নির্মাণ শুধু গোটা ভারতবর্ষের মানুষ নয়। কাশ্মীর স্তব্ধ হয়ে গেছিল পেহেলগাঁওয়ের ঘটনার পর। কাশ্মীরের মানুষজন তারা রাস্তায় নেমেছিল, তারা স্বতঃস্ফূর্ত ব্যবহার করেছিল যে না, কাশ্মীরের অবস্থা খারাপ করে দেওয়ার চেষ্টা করছে এই পাকিস্তান পদপুষ্ট জঙ্গিরা। আমরা বলছি যে সমস্যার সমাধান করতে হবে হানাহানির মাধ্যমে নয়, যুদ্ধের মাধ্যমে নয়, কূটনৈতিক চাপ পাকিস্তানের উপর রাখতে হবে। এবং যারা পেহেলগাঁওয়ের ঘটনা ঘটালো এবং যে ভারতীয় সেনা যে 9টা জঙ্গি ঘাঁটি ভেঙেছে, পাকিস্তানে ঠিক করেছে, আমরা বলছি তার কথা। আমরা তো ক্লিন চিট দিয়েছি কমিউনিস্ট পার্টি, আমরা তো বলেছি যে নরেন্দ্র মোদীর যে ব্যবস্থা নেবে সর্বদলীয় বৈঠকে আমরা বলেছি আমরা সরকারের কাছে থাকবো। কিন্তু তার পাশাপাশি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতবর্ষের অভ্যন্তরে যদি সংখ্যালঘু মানুষের উপর সংখ্যালঘু মানুষকে আক্রান্ত করার চেষ্টা হয়, তাহলে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রতিবাদ করবে। আমি সুদ্দার স্মরণ সভা শুধু এটা বলতে চাই, এই ঠাকুরপুকুর বাজার অঞ্চলে গোটা বেহালায় শ্রমজীবী মানুষের প্রতিদিন জীবন যন্ত্রণার কথা কমিউনিস্ট পার্টি যখন বলছে, আসলে সেইগুলো ফেড হয়ে যাচ্ছে এই উন্মাদনায়। আমরা বলছি যে জীবন জীবিকার লড়াই তাকে ত্বরান্বিত করতে হবে। জীবন জীবিকার লড়াই 1% মানুষের হাতে সবকিছু, আর 99% মানুষের অবস্থা খারাপ। 99% মানুষের অবস্থা খারাপ। মানুষ দারিদ্রতার মধ্যে, খেটে খাওয়া মানুষের অবস্থা প্রতিদিন প্রতিনিয়ত খারাপ হচ্ছে। আমরা দেখলাম এই যুদ্ধের আবহের মধ্যে আমাদের রাজ্যের সরকারি পার্টি তারা হচ্ছে নীরব। আমাদের অনেকে বলে যে তোমরা তো শূন্য, অনেকে আমাদের বলে যে তোমরা তো শূন্য, তোমরা তো বিধানসভায় নেই। আমরা বিধানসভায় না থাকলেও গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবাংলায়, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষে পশ্চিমবাংলায় রাম রহিমের মধ্যে জনমানবে নাম আপাতে পারে তার চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেস নীরব ভূমিকা পালন করেছে। আগামীকাল সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে। এই গাড়িতে আগামীকাল কূটনৈতিক চাপ পাকিস্তানের উপর রাখতে হবে, সন্ত্রাসবাদীদের ফেরত নিয়ে আসতে হবে, সমস্ত সন্ত্রাসবাদের ঘাঁটিগুলোকে পাকিস্তানে ভাঙতে হবে, এই দাবি। আর তার সাথে যুদ্ধ উন্মাদনা নয়, একটা দেশকে রবার দিয়ে মুছে দেওয়া যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থাকবে, কিন্তু যুদ্ধ হলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, সাধারণ মানুষ তারা আক্রান্ত হয়। এই কথা কমিউনিস্ট পার্টি একা হয়ে গেল, মাইনরিটি হয়ে গেল, এ কথা বলতে থাকবে। তার কারণ জানি আমরা গোটা পৃথিবীতে যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষের অবস্থা কি। আমি আমার কথাকে দীর্ঘ করবো না, এটা খুবই আনফরচুনেট। এখান থেকে 50 মিটার দূরে কিছু বছর আগে হাবিবদার স্মরণ সভা করেছিলাম আমরা, আমিনুদ্দার স্মরণ সভা আমাদের করতে হলো। নিশ্চিতভাবে এই কথা আমরা বলতে চাই, রহমান সাহেবের যে পরিবার, নিশ্চিতভাবে আমাদের পার্টি পরিবার, এই পরিবারের পাশে আমাদের থাকতে হবে। আর এই ঠাকুরপুকুর বাজার অঞ্চলে সাধারণ খেটে খাওয়া মানুষের আমিনুদ্দা যে মতাদর্শের উপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি করতেন, আমিনুদ্দা নেই, কিন্তু আমাদের সেই মতাদর্শের কথা, বহুত্ববাদের কথা, প্লুরালিটির কথা, সবাইকে নিয়ে বাঁচার কথা, শ্রমিক শ্রেণীর ঐক্য, গরিব মানুষের ঐক্যকে ত্বরান্বিত করার কথা, এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই কাজ আমাদের করতে হবে। আমি আমিনুদ্দার পরিবারকে আরেকবার সমবেদনা জানিয়ে আমার কথা শেষ করলাম। আমিনুর রহমান লাল সেলাম, আমিনুর রহমান অমর রায়।